নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইছাপুরের একটা মারাত্মক সত্য ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো, ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন আশিস বর্মন দাদা। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আমার নাম আশিস বর্মন, আমার বাড়ি ইছাপুর। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার লাইফে ঘটে যাওয়া একটা মারাত্মক এক্সপিরিয়েন্স। ঘটনাটা এক শীতকাল রাতের, ডেটটা ছিল 24 তারিখ 2014। কনকনা ঠান্ডা। আমি প্রথমে বলি, আমি একজন ওলা ড্রাইভার। আমি ওলা উবের সব চালাই। তো সকালবেলা বেরাই, রাতে ফিরি। আমার বাড়িতে আমার মা, বাবা, আমার এক স্ত্রী আর আমার 8 বছরের মেয়ে প্রীতি থাকে। তো আমি রোজকার মতো সেদিনও ওলা নিয়ে বেরালাম, কিন্তু আমি বুঝতে পারিনি সেই দিনটা আমার জন্য একটা ভয়ঙ্কর রাত হিসাবে সারাটা জীবন স্মৃতিতে রয়ে যাবে। ঘটনাটা ঠিক এরম ঘটে, রাত তখন 1টা বাজে। আমি কলকাতা থেকে গাড়ি করে আমার বাড়ির দিকে ফিরছি, ইছাপুরের দিকে। 4 চাকা চালাচ্ছি, হঠাৎ করে আমার ওলা অ্যাপের মধ্যে একটা অর্ডার ঢোকে। আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করতে দেখি যে অর্ডারটা দিয়েছে সে ইছাপুরেই দাঁড়িয়ে রয়েছে। আর আমি তখন ইছাপুরের মোটামুটি কাছে চলে এসেছি। শীতকাল, চারিদিকে কুয়াশা। আমি গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে প্রচণ্ড গতিতে এগাতে থাকলাম। দেখলাম কাস্টমারটা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা একটা গলির ভেতরে। আমি গলির ভেতরে ঢুকতেই দেখলাম প্রচণ্ড অন্ধকার রাস্তা, একদম ঢালু একটা পথ যেখানে রোড উঠছে, আর রোডে একটা লোক দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম ওটাই কাস্টমার। আমি গাড়িটা ঘুরিয়ে লোকটার সামনে যেতে যাব, হঠাৎ করে আমি রাস্তার মাঝ বরাবর একটা জিনিস খেয়াল করি। আমার গাড়ির তলায় কিছু একটা পড়লো আর সেটা ভেঙে গেল। আওয়াজটা শুনে আমি টোটালি বুঝতে পারলাম মাটির কিছু একটা আমার গাড়ির তলায় পড়েছে। আমি গাড়ির কাঁচটা নামিয়ে পেছনে তাকাতেই দেখলাম একটা মাটির সরা, যেখানে ভাত, মাছ, একটা মিষ্টি আর কিছু জিনিস দেয়া ছিল। আর ওখানে একটা ধূপকাঠি জ্বলছে, একটা মোমবাতি জ্বলছে, যেটাকে আমার গাড়ির চাকা পাড়িয়ে দিয়েছে। আর ওই লোকটা আমাকে জোরে একটা হাঁক দিল, কি ব্যাপার, তাড়াতাড়ি আসুন, কখন আপনাকে ডেকেছি, এত রাতে ওলা পাওয়াও দুষ্কর। আমি লোকটার দিকে তাকিয়ে লোকটাকে গাড়িতে তুললাম। কেন জানি না লোকটার ভাবসাব খুব অন্যরকম লাগছে। আমি রোড দিয়ে গাড়ি চালাচ্ছি, লোকটা ইছাপুর থেকে শ্যামনগর অবধি যাবে। হঠাৎ করে শ্যামনগর আর ইছাপুরের মাঝ বরাবর আসার সঙ্গে সঙ্গে লোকটা বলতে লাগলো, দাদা আপনি গাড়িটা থামিয়ে দিন। আমি বললাম, কেন, গাড়ি থামাবো কেন? প্রচণ্ড মনের মধ্যে একটা টেনশন আর ভয় ছিল। প্রথমত অনেক রাত, তার মধ্যে একটা লোক ওরমভাবে গাড়িতে উঠেছে আর ইছাপুর আর শ্যামনগরের মাঝ বরাবর নামছে। লোকটা কি ডাকাত? লোকটা কি ছিনতাই করবে? আমি মনের মধ্যে জোর একটুখানি রেখে লোকটাকে নামিয়ে দিলাম। লোকটা গাড়ি থেকে নামলো। নামার পর আমাকে বলল, আপনার কত হয়েছে বলুন, আপনি নিয়ে নিন। লোকটা আমাকে টাকা দিয়ে চলে গেল। আমি ভাবলাম কি ব্যাপার, পুরো শ্যামনগরও গেল না, মাঝ বরাবর চলে এলো। আমি আর অত না ভেবে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে পরের দিন আবার ওলা নিয়ে বেরালাম। বেরানোর পরে না আমার শরীরটা কিরম খুব খারাপ লাগতে শুরু করলো। সকালবেলা 8টার সময় বেরিয়েছিলাম, আমি না 2টোর মধ্যে বাড়ি চলে এলাম। এবার ওলা যে গাড়িটা আমি চালাতাম, ওই গাড়িটা না আমি ভাড়ায় চালাতাম। আমি লোকটাকে গাড়িটা দিয়ে আসলাম, বললাম, দাদা আমার না শরীরটা আজকে ভালো লাগছে না, আমি আজকে বেরাবো না। যেহেতু আমি কোনোদিন কামাই করি না, আমার মালিকও আমায় কিছু বললো না। বললো, ঠিক আছে তো আসিস, তুমি গিয়ে রেস্ট নাও।
আমিও লোকটার কথা মতো মানে আমার মালিকের কথা মতো বাড়ি গিয়ে রেস্ট নিলাম। পরের দিন সকালে হঠাৎ একটা কাণ্ড ঘটলো। আমার শরীর ঠিক তো হয়ে গেছিল, কিন্তু আমার মন করছিল না কাজে যাওয়ার। আমি গেলাম না, বাহানা বানিয়ে দিলাম শরীর খারাপের। এরম করে 1 সপ্তাহ আমি কাজে গেলাম না। আমার বউ, মা, বাবা সবাই বলতে লাগলো কাজে কেন যাচ্ছি না। কিন্তু আমি নিজেও ভাবতে লাগলাম আমি কেন কাজে যাচ্ছি না, শুধু আমার মন চাইছে না কাজে যেতে। আস্তে আস্তে 1 সপ্তাহ পেরিয়ে 2 সপ্তাহ হয়ে গেল, কাজে আর আমি যাই না। আমার মালিক আমাকে অনেকবার ফোন করে, আমি তুলিও না, ব্লক করে দিয়েছিলাম। আমি যখন আমার মালিককে ব্লক করে দিলাম, আমার মালিক আমার বউয়ের ফোনে ফোন করে বলল, তোমার হাজব্যান্ডকে আর কাজে আসতে হবে না, ও যা টাকা পায় আমি পাঠিয়ে দেব। আমার কাজটা চলে গেল। আমার বাড়িতে একটা আলাদাই দুর্নীতি শুরু হলো। মা বাবার মধ্যে ঝগড়া শুরু হলো। আমার ওয়াইফের সাথে আমার প্রচণ্ড ঝগড়া হতে লাগলো। আমার ওয়াইফ আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। তাও না, আমার কোনো হুঁশ জ্ঞান নেই। আমার মেয়েরও কথা মনে পড়তো না, আমি মেয়েকেও দেখতে যেতাম না। এরকম করে 1 মাস হয়ে গেল। আমার শ্বশুর শাশুড়ি আমার বাড়িতে এলো আমার স্ত্রীকে নিয়ে। অনেক ঝগড়াঝাটির পরেও আমি এক কথাই বলে যাচ্ছি, আপনার মেয়েকে আপনি নিয়ে চলে যান, আমি সংসার আর করব না। আমি কেরম একটা হয়ে যেতে লাগলাম দিন দিন। কিন্তু আমার ওয়াইফ আমায় ছেড়ে যায়নি, সে আমার ঘরেই সংসার করতে লাগলো, আমাকে অনেক বোঝাতে লাগলো। কিন্তু আস্তে আস্তে জিনিসটা বাড়তে থাকলো। আমার চোখের তলায় ডার্ক সার্কেল পড়তে লাগলো। আমি কথায় কথায় নোংরা ভাষা দিতে শুরু করলাম। আমার না কথায় কথায় মনে হতো কাউকে একটা মেরে দিই, কাউকে একটা মেরে দিই। হঠাৎ একদিন আমার মেয়ে ছাদের ওপরে ফুটবল খেলছে। ও তখন অনেকই ছোট, দেয়ালের মধ্যে বল মারছে আর আবার ধরছে, আবার বলটা মারছে দেয়ালে। আমার কি মনে হলো, আমি বলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম ছাদ থেকে। আমার মেয়ে খুব কাঁদতে লাগলো। আমি রেগে গিয়ে আমার মেয়েকে ধরে ছাদের থেকে ছুঁড়তে যাব, আমার বউ আমার হাতটা ধরে নিল, বলল, কি কি করছো তুমি, ও আমাদের মেয়ে। আমার হোশ ফিরে এলো, আমি এটা কি করছি। আমি আর কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে নিচে চলে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েও আমার কেরম লাগতো, ভালো লাগতো না। আমি না অন্ধকার ঘরে থাকতে শুরু করলাম। আমি না, আমার শরীর থেকে কেরম একটা গরম ধোঁয়া বেরাতো। তারপরে শুরু হলো আরও ভয়ানক কাণ্ড, যেটা আমার সাথে ঘটতে লাগলো। রাতের বেলা আমি ছাদে একা একা হাঁটাহাঁটি করতাম। আমি ভর দুপুরবেলা খেজুর গাছের তলায় বসে থাকতাম একা একা। তারপর বিড়বিড় বিড়বিড় করতাম, খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। তারপর ঘটলো একটা ভয়ানক ঘটনা, যেটা হয়তো কারোর সাথে না ঘটলে সে বিশ্বাস করবে না। আমার বাড়িতে সেদিন রবিবার ছিল। বাবা একটু মাংস নিয়ে এসেছিল আমার মেয়ের জন্য। মা বাইরে বাসন মাজছে, বাবা বাইরে বসে আছে, আমার স্ত্রী স্নানে গেছে, মেয়ে ঘরে খেলছে। হঠাৎ করে মেয়ের চিৎকারে আমার স্ত্রী, মা, বাবা দৌড়ে আসে। এসে দেখে আমি মাংসের বাটিটা নিচে বসিয়ে একদম হামাগুড়ি স্টাইলে বসে মাংসগুলো, কাঁচা কাঁচা মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। ওটা ধোয়াও নেই, তখন মাংসটা ধোয়েও নি। আমার পুরো মুখে হাতে মাংস, একদম রক্ত পড়ছে মুরগির। আমার বাবা আমার কলার ধরে বলে, কি হয়েছে তোর, এরম করছিস কেন। আমার চোখের দিকে তাকিয়ে সবাই ভয় পেয়ে যায়। লাল টকটকে চোখ, একদম রাগে ফেটে পড়ছে। হঠাৎ করে বাবার গলা ধরে একদম দেয়ালে সাটিয়ে দিলাম। আমি ফুঁসছি, আমি আজকে মেরে ফেলবো তোকে, আমাকে খেতে দিবি না বলে বাবার গলা এত জোরে চেপে ধরেছি, বাবার চোখ মুখ উল্টে গেছে। মা আমাকে ছাড়ানোর চেষ্টা করছে, বউ ছাড়ানোর চেষ্টা করছে। শেষে কোনো উপায় না পেয়ে একটা ফ্রাইং প্যান ছিল আমাদের, ওইটা দিয়ে আমার বউ প্রচণ্ড জোরে আমার হাতের মধ্যে একটা বাড়ি মারে। আমি বাবাকে ছেড়ে দিই। আমার যখন হুঁশ আসে যে আমি কি করছি, আমি দৌড়ে বাইরে চলে যাই। বাইরে গিয়ে আমি দৌড়াতে থাকি, কোথায় যাই কেউ জানে না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কেউ আমায় খুঁজে পাচ্ছে না। রাত 9টায় আমার পাড়ার 2টো বন্ধুকে ডেকে আনে বাবা মা, ডেকে বলে, একটু খোঁজ না বাবা, আমার ছেলেটা কোথায় গেল। এদিক ওদিক খোঁজার পরেও কোথাও পেল না। শেষে ইছাপুর স্টেশনের পেছনের দিকে একটা নোংরা ফেলার জায়গা আছে, যেখানে শুয়োর টুয়োর সব থাকে, নোংরা ফেলে, নোংরা আবর্জনা যেখানে লোকে একদম ভেদ করে রাখে।
আমাকে সেখানে পাওয়া যায়। আমি ওখানে বসে বসে নোংরা ঘাটছি আর নোংরা খাচ্ছি। আমাকে ধরে বেঁধে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ডাক্তার আসে, আমাকে একটা ইঞ্জেকশন দেয়। আমি ওখানে জ্ঞান হারাই। পরের দিন আবার আমার বাড়াবাড়ি শুরু হয়। আমি বাড়িতে ভাঙচুর শুরু করি। আমি পাগলের মতো চিৎকার করি, গালাগালি করতে থাকি। শেষে কোনো উপায় না পেয়ে পাড়ার 2-3 জন বড় বয়স্ক মানুষের সাথে আলোচনা করে এক পুরোহিতকে নিয়ে আসা হয় আমার বাড়িতে। উনি আমার বাড়িতে ঢুকেই বলে আমাকে পিশাচে পেয়েছে। সেই রাতে আমি যে মাটির ঘড়াটা ফাটিয়ে দিয়েছিলাম আমার গাড়ির চাকায় দিয়ে, সেটা একটা পিশাচের খাবার ছিল। সেই পিশাচ যেই লোকটাকে আমি গাড়ি করে নিয়ে যাচ্ছিলাম তার বাড়িতে ভর করেছিল। সেই পিশাচটাকে নিজের বাড়ি থেকে তাড়াবে বলে আমাকে ছক করে ওলা ড্রাইভার ডাকে আর আমাকে ফাঁসিয়ে দেয়। কোনোভাবে অনেক খোঁজ নেওয়ার পরে আমার ওলার যে আমি চালাতাম, যার মালিক, তার বাড়িতেও আমার বাবা মা যায়। আমার ওলা অ্যাপ চেক করার পরে লোকটার অ্যাড্রেস পাওয়া যায়। আমার বন্ধু বান্ধব, আমার বাবা, আমার পাড়ার কাকুরা সবাই ওই লোকের বাড়িতে একদম চলে যায়। গিয়ে সব আলোচনা করে। প্রথমে তো লোকটা স্বীকার করবেই না, অস্বীকার করে যাচ্ছে যে না এরকম কোনো ব্যাপার না। শেষে অনেক বলাচোদার পরে উনি স্বীকার করে যে হ্যাঁ উনি আমার খারাপ করেছে। শেষে উনি আরেক মসজিদের এক বাবা ছিলেন, তার কাছে নিয়ে যায়, যে ওদেরকে বলেছিল যে ওদের বাড়ির থেকে পিশাচটাকে তাড়াতে হলে কারো ঘাড়ে তুলতে হবে। তো কোনো রকমভাবে ওই বাবাকে ডেকে আনা হয়। আমার বাড়িতে একটা বড় যজ্ঞ করা হয়। যজ্ঞের পরেও ওই পিশাচ আমাকে ছাড়তে রাজি হয় না। শেষমেশ ওই বাবা আবার ওই পিশাচের সাথে একটা ডিল করে যে উনি তাকে একটা বাড়ি খুঁজে দেবে। শেষে অনেক মন্ত্রতন্ত্র করার পরে কোনোভাবে ওদের যা নিয়ম কানুন থাকে আমার ওপর থেকে পিশাচটাকে সরানো হয়। যখন ওই পিশাচটা আমার শরীর ছেড়ে চলে যায় না, আমার মনে হয় আমার সারা শরীর কিরকম একটা হালকা হয়ে গেল। আমি মাথা ঘুরে জ্ঞান হারাই। তো তারপর থেকে এখন পর্যন্ত আর কিছু সেরম হয়নি। মাঝে মাঝে একটুখানি ভয় লাগতো, মাঝে মাঝে মনে হতো গা কাটা কাটা দিত যে আমার পেছনে কেউ আসছে, আমাকে কেউ দেখছে। এরম ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা। যদি তোমার ভালো লেগে থাকে তোমার শ্রোতাদের শোনাতে পারো। তো প্রথমে বলি, আমিও এই ব্যাপারটা অনেক জায়গায় শুনেছি যে মানুষ মানুষের খারাপ করে। আজকে এক দাদার লাইফের ঘটনাও শুনে নিলাম। যদি তোমাদেরও ভালো লেগে থাকে গল্পটা, শেয়ার করে বন্ধুদের ভয় পাওয়ার সুযোগ করে দিও। তোমাদের লাইফেও যদি এরম এক্সপিরিয়েন্স হয়ে থাকে বা শোনা কোনো এক্সপিরিয়েন্স থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমার ডিসক্রিপশানে আমার মেল আইডি আছে, আমাকে মেল করে পাঠাতে পারো। তো আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। আবার ফিরে আসবো নতুন কোনো ভয়ের গল্প নিয়ে। আজকের জন্য এইটুকু, টাটা।